আচ্ছা, আজকে আমাদের কত নম্বর ক্লাস হবে? 4 নম্বর। সেটা আসলে দেখো, 4 নম্বর। আপনি ক্লাসের কোনো ভিডিও কি জমা দিয়েছেন গ্রুপে? ভিডিও দেই না, কাজ জমা দিয়েছেন কোনো? আচ্ছা, এখানে সেটা নেই। আচ্ছা, এই কাজটা মাত্র 10 মিনিটে করে ফেলছেন। হয়েছে, গুড, খুব সুন্দর হয়েছে। সেটা মাত্র 15 মিনিটে, খুব সুন্দর হয়েছে। স্ট্রোক লাইনও দিয়েছেন, হ্যাঁ? আচ্ছা, দেখেন, এই কাজটা করতে 25 মিনিট লেগে গেছে নাকি? একটা সুন্দর হয়েছে। তাও স্মুথ করতে হবে। স্মুথের কাজটা মনে হয় শেখানো হয়নি। শেখানো হয়েছে? তাহলে যেখানে একটু ভুল আছে, যে দেখেন এখানে ভুল ত্রুটিগুলো না আছে। তো স্মুথ করলে কিন্তু আর কিচ্ছু থাকবে না। ঠিক আছে না? যদি স্মুথের কাজ করানো হয় তাহলে পেন টুল অ্যাপ্লাই করলে স্মুথ করার চেষ্টা করবে। এখন দেখেন এই জায়গাটা দেখেন কেমন নষ্ট হয়ে গেছে, তাই না? স্মুথ করলে কিন্তু হয়ে যাবে। আমার স্মুথের কাজ শেখানো হয়নি। আচ্ছা, তাহলে কিন্তু স্মুথের কাজ শেখানো হলে তাহলে এটা কোনো ভুল হয়েছে। স্মুথ কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে? 20 মিনিট বেশ সুন্দর। প্রথমে দেখেন এই সহজ কাজগুলো করতে 20 মিনিট লেগে গেছে, তাই না? আচ্ছা, এটা 15 মিনিট লেগে গেছে। আচ্ছা, এটা মোটামুটি সময় ভালো ইনভেস্ট হয়েছে। এখন আসলে কঠিন গুলো নেই, কি লাগতেছে? সময় কম লাগতেছে, তাই না? এটাই হচ্ছে আমাদের নিয়ম, যে প্রথমত আমরা যেগুলো করি সহজ কাজগুলো নিয়ে অনেক কঠিন মনে হয়। তো যখন আস্তে আস্তে আমরা স্টার্ট করি, যখন আমাদের হাত গুলো প্র্যাকটিস হয়ে যায়, তখন এই কাজগুলো আর বেশি সময় লাগে। ঠিক আছে? তাহলে আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। আপনি ইলাস্ট্রেটর প্রবলেম সলভ হয়েছে তো নাকি? 22টা দিয়েছি। 22টা দিয়েছেন, কোথায় পেলেন 22? ওই এর ভিতরে, কমের ভিতরে। কমের ভিতরে, হ্যাঁ। কাজ হচ্ছে তো ভালো। জি। আপনার কত দূর কোর্স পর্যন্ত হয়েছে? পেন টুল শুধু? পেন টুল আর ওই যে আপনার কার্ভেচার। এখান থেকে পেন টুলের মধ্যে কি কি শেখানো হয়েছিল? পেন টুলিং এগুলো তো শেখানো হয়নি, না? আচ্ছা, এগুলো শেখানো হয়নি, এই কার্ভেচার শেখানো হয়। কার্ভেচারে অল্প কিছু। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু কি টুলস এর এতদিন সময় নেওয়া যাবে না। টুলস এর কাজ আজকে সব শেষ করে দিই। যতগুলো টুলস এর কাজ আছে সব শেষ করে দিই। এরপরে থেকে প্রজেক্ট শুরু হবে আমাদের। প্রজেক্টে যত সময় নেবেন আপনি, তত এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, যে যেহেতু পেন টুলের কাজটা কি আমরা তো বুঝতে পারছি। আচ্ছা, আজকে আমরা দেখবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমরা একটা শেপ ড্র করলাম, অবশ্যই একটা কালার চেঞ্জ করে দিই। স্ট্রোক এবং ফিল কে বোঝানো আছে আপনার? জি। আচ্ছা, তাহলে আমরা স্ট্রোকটাকে অফ করে দিলাম। স্ট্রোকটাকে অফ করে যদি দেই, এটাকে একটু বড় করি, এটাকে আমরা জুম করলাম, তাহলে দেখেন যে এই যে যে ইমেজটা আমাদের, তাই না? এই প্রত্যেকটা ইমেজের এই কর্নার গুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট দেখার জন্য ডাইরেক্ট সিলেকশন দিয়ে যখন আমরা ক্লিক করব, তাহলে এটার নাম কি আসছে আমাদের? অ্যাঙ্কর। তাহলে এইগুলোর নাম হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে এটাতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? 4টা। তাহলে এই মিডিলের এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে বলা হচ্ছে পাথ অথবা প্যাথ, তাই না? এখন কোনো কারণে আমার এই পাথের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট কি করতে হবে? সেট করতে, অ্যাড করতে হতে বা সেট করতে হবে। তাহলে জাস্ট আমরা এখান থেকে এই পেন টুলের আন্ডারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, দেখেন পেন টুলের এখানে প্লাস চিহ্ন আসছে, তার মানে কি অ্যাড হবে। যেখানে আমরা ক্লিক করলো, দেখেন এখন ডাইরেক্ট সিলেকশন নিয়ে আসে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেলে আমরা এটাকে কি করতে পারি? যেকোনো ভাবে ডিজাইন। আচ্ছা, তারপরে দেখেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তো কাজের সুবিধা তো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট তো ডিলিটও করার প্রয়োজন হতে পারে। জাস্ট মাইনাস যখন আসবে তখন কি ডিলিট। এখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করবো, দেখেন কেটে গেল। এখন এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে দেখেন রিমুভ হয়ে গেল। মানে যেগুলো না আমাদের অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করার প্রয়োজন হবে, আমরা খুব সহজেই কি করতে পারবো? রিমুভ করতে পারবো। তারপর আরেকটা কি আছে? অ্যাঙ্কর পয়েন্ট টুল, শিফট সি, তার শর্টকাট। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন সাপোজ ধরেন এই যে একটা ত্রিভুজ আমরা তৈরি করলাম, তাই না?
এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এই মিডিল বরাবর একটা অ্যাড করে দিলাম, তাই না? অ্যাড হয়েছে কি হয়নি, মেবি সিলেক্ট করলাম, অ্যাড আছে নাকি, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড আছে এখানে। এই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর আমরা যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি, করার পর এই অপশনে এসে জাস্ট এটাকে যদি একটু পয়েন্ট অ্যাড নেই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ওকে। এখন আমরা অ্যাঙ্কর পয়েন্টে যাই। আচ্ছা, এটা আমাদের নিয়ম কথা ছিল যে দেখেন আমরা অ্যাঙ্কর পয়েন্ট কি করলাম, প্রথমে অ্যাড করলাম, করার পর অ্যাড অ্যাঙ্কর শুধু অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে ওটাতে ক্লিক করে দেখেন আপনার মতো করে আপনি এটাকে কার্ভ করতে পারছেন না? যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি কি করতে পারছেন, কার্ভ করতে পারছেন, ঠিক আছে না? এই যে শেপটা তৈরি করলে তাহলে এই শেপটা আমাদের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে পারে। তাহলে পেন টুল দিয়ে করতে গেলে এটা অনেক কষ্ট, আর অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে খুব সহজেই শেপ তৈরি করবে। এখন এই শেপটা বিজনেস কার্ডের সময় দেখা যাচ্ছে এই কর্নারে একটা আমরা অ্যাপ্লাই করতে পারি, অল্টার চেপে ধরে একটা কপি করলাম, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলে কি হয়ে গেল, ঘোরা হয়ে গেল। এখন ঘোরানোর পর এটা ওকে করলাম, করার পর দেখেন এটা এভাবে হলো। এটাকে যদি উল্টায় দিই তাহলে ভালো হবে না? তাহলে এটাকে আবার সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখন রিফ্লেক্টে কি ভার্টিক্যাল বরাবর আছে, হরিজন্টাল বরাবর করলাম, তাহলে দেখেন হরিজন্টাল বরাবর হয়ে গেল। দেন ওটাকে ওকে করলাম, ওকে করলাম, তাহলে দেখেন একটা পেজের একটা সুন্দর ডিজাইন হয়ে গেল না? ওকে, এটাকে বসাই, ব্যাস। এই যে আমাদের বিজনেস কার্ডের একটা ডিজাইন অথবা যে কোনো একটা পেজের একটা ডিজাইন হয়ে গেল। এটা এখানে ইনফরমেশন বসালে আমাদের কি হয়ে গেল, বিজনেস কার্ড। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আজকে দেখলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিরেক্ট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, এখন দেখবো হচ্ছে যে কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ মনে হয় দেখানো হয়নি আপনাকে। আচ্ছা, কার্ভেচার টুলের কাজটা কি? কার্ভেচার টুল এবং পেন টুল কিন্তু সেম, কিন্তু এই দুটার কিছু ব্যবহার আছে। ব্যবহারটা কি, যে পেন টুলে আপনাকে কার্ভ করতে হবে, আর কার্ভেচার টুলে কার্ভ করতে হবে না, অটো কার্ভ হয়ে যাবে। তফাৎটা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, তাহলে যে কাজটা আমরা কমন করছি সেই কাজটাই নিয়ে আসি। কিছুদিন আগে আমরা টুইটারের ইমেজ করলাম না? জি। আচ্ছা, টুইটার, টুইটার ইমেজ। আচ্ছা, টুইটার ইমেজ এখান থেকে আমরা যে কোনো একটা টুইটার ইমেজ আমরা নিলাম, কপি পেস্ট, তাই না? এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করছি এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। আচ্ছা, এখন আর নড়ছে না। এখন দেখেন আমরা তো একটা পেন টুল দিয়ে তৈরি করতে পারি। আজকে আমরা তৈরি করবো কার্ভেচার টুল, কারণ কার্ভেচার টুলের সুবিধাটা কি আমরা দেখবো এখন। এখন যদি আমরা কার্ভেচার টুলটা সিলেক্ট করি, করার পর আমাদের কার্ভেচার টুলের কাজ হচ্ছে পয়েন্ট গুলো নির্ণয় করা, পেন টুলের মতনই। তাহলে আমরা পয়েন্ট গুলো এই একটা পয়েন্ট নির্ণয় করে দিলাম। এখন দ্বিতীয় আর একটা পয়েন্ট এটা, তাহলে দ্বিতীয় পয়েন্ট নির্ণয় করার পূর্বে আমরা অল্টার চেপে ধরবো। কি ধরবো? অল্টার চেপে ধরলে দেখেন নিচের দিকে একটা মাইনাস চলে আসছে। অল্টার ছেড়ে দিলাম, কিচ্ছু নেই কিন্তু। অল্টার চেপে ধরে আমরা এখানে ক্লিক করছি। প্রত্যেকটা পয়েন্ট আমরা একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। অবশ্যই সেটা এই ফিল কালারটা অফ করে দিয়ে করবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, অর্ধেক করে নিচ্ছি। ওকে, তো এটাকে আমরা একটু ফিল থেকে স্ট্রোকে নিলাম, ঠিক আছে? স্ট্রোক কালারটা অন করে দিই একটু। আচ্ছা, এখন দেখেন, এখন ছেড়ে দিয়েছি কিন্তু আমাদের শেষ হয়ে গেলে আমরা ছেড়ে দেবো অলটা। এখন আমরা কার্ভেচার টুল দিয়ে দেখেন এখানে ক্লিক করে টেনে নিয়ে আসবো, তাহলে দেখেন তো অটোমেটিকলি কার্ভ হয়ে গেল না? এখানে ক্লিক করে কার্ভ করলাম এবং এই জায়গাতে যেখানে ক্লিক করবো সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। একটু জুম করি, এটাকে একটু কার্ভ করি, এটাকে একটু কার্ভ করে নিলাম। দেখেন আমাদের কিন্তু কাজটা কিন্তু অনেক কঠিন ছিল, তাই না? এখন কিন্তু অনেক সহজ সহজ হয়ে গেল। সেটাকে একটু টেনে নিই, ব্যাস। এখানে শুধু কার্ভ একটু আছে, এখানে একটু কার্ভ আছে, ঠিক আছে না? এখন আমরা এটাকে ফেলে নিই, এটাকে সরাই নিলাম, এটাকে কন্ট্রোল অল্টার টু আনলক অল করলাম। এখন দেখেন এই যে এখানে যে একটা খুদ আছে,
এখন এই টুলটাকে আমরা কি করব, স্মুথ টুল দিয়ে স্মুথ করে দেবো। শেপার টুলের আন্ডারে আমাদের কি আছে, স্মুথ টুল। এখন আমরা এটাকে জাস্ট দেখেন একটু উপরে স্মুথ করে দিব, বাস একটু ঘোরায় নেব, বাস কয়েকবার এটার উপরে পালিশ করব। দেখেন তো আর কোনো প্রবলেম আছে এই জায়গাটায়, বোঝা যাচ্ছে কোনো প্রবলেম? এই হচ্ছে আমাদের কার্ভেচার টুল। এখন কার্ভেচার টুল এবং পেন টুল কেন দিয়েছে, যে অনেক ক্ষেত্রে কার্ভেচার টুল দিয়ে কোনো ডিজাইন করা সহজ, অনেক ক্ষেত্রে পেন টুল দিয়ে ডিজাইন করা সহজ, যেটা আপনার জন্য সুবিধা মনে হবে। তাহলে আপনি কার্ভেচার টুল দিয়ে কখন ব্যবহার করবেন, যেখানে কার্ভ বেশি আছে, মানে বাঁকা পথ বেশি আছে, সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, কার্ভেচার। আর যখন ছোট ছোট অংশ, সেই জায়গাতে আমরা ব্যবহার করতে পারি পেন। এখানে কিন্তু পেন টুল দিয়ে আমরা তৈরি করতে পারবো। এটাতে পেন টুল দিয়ে করতে গেলে কি হবে, সময় বেশি লাগবে। সময় বেশি লাগবে। আচ্ছা, তাহলে আপনার কার্ভেচার টুল বুঝতে পারছেন না? আচ্ছা, আজকে দেখবো আমার টাইপ টাইপ করে কাজ তো করে নাই মনে হয়। আমি করছি আগে। আচ্ছা, লেখার কাজ। তাহলে দেখেন, টাইপ টাইপ কাজ হচ্ছে যে কোনো কিছু লেখালেখি করা। কারণ আমরা এখানে টি শার্ট বলেন, লোগো বলেন, সব কাজে তো আমাদের কি করতে হয়, লিখতে হয়, তাই না? কোথায় গেল আমাদের? আচ্ছা, এখন দেখেন আমাদের এটা একটা টি শার্ট ডিজাইন, তাহলে এই টি শার্টের মধ্যেও লেখা আছে। তারপরে দেখেন এটা আমাদের একটা লোগো ডিজাইন, সো লোগোর মধ্যে কি আছে, লেখা আছে, লেখা আছে। তাহলে আমরা এভাবে লেখাগুলোকে অ্যাপ্লাই করে আমাদের ডিজাইন করতে হয়। তাহলে সেই হিসাবে যদি আমরা এই টাইপ টুলটা সিলেক্ট করে এই স্ক্রিনে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের লরেন ইপসাম নামে একটা অপশন আসছে, তাই না? এটাকে সিলেক্ট করে আপনি এই যে উপরে কন্ট্রোল প্যানেলে এই পয়েন্টটাকে ঘোরান, তাহলে দেখেন পয়েন্ট বড় হয়ে যাচ্ছে লেখাটাকে। অথবা শিফট অল্টার ধরে বড় করেন। এখন এখানে যেটা লিখবেন ডাবল ক্লিক করে সেটাই হবে। পুরোটাকে সিলেক্ট করে নিন। এখন লিখলাম যে আপনার নাম বলেন দেখি ভাই। অসিত, ASIT, ASH ASHIT, অসিত। আচ্ছা, এই যে লেখাটা লিখলাম, লেখাটা আমার আরো বড় করা প্রয়োজন। সিলেক্ট করলাম, করার পর এটাকে শিফট অল্টার ধরে বড় করছি। আচ্ছা, এখন এই অসিত লেখাটাকে আমরা কি করব, ডিজাইন করব। তাহলে ডিজাইন করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে ফন্ট নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লেখাটাকে লিখলাম, লেখাটাকে বিভিন্ন ধরনের ফন্টে পরিবর্তন করতে হবে। তাহলে ফন্টটা পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার ফন্ট ইনস্টল করতে হবে, তাই না? আপনার কম্পিউটারে কোনো ফন্ট আছে? আচ্ছা, তাহলে মনে করেন আমরা ফন্ট ডাউনলোড করে দেখবো আজকে। এখন ফন্ট ডাউনলোড করে করে আমরা ইনস্টল করার প্রসেসও দেখবো। আচ্ছা, তাহলে ফন্ট ডাউনলোড করার জন্য সব আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সাইট হচ্ছে দা ফন্ট, দা font ডট কম। কি নাম লিখলাম, দা ফন্ট। এই যে দা ফন্ট, এই যে প্রথমে যে ডির অপশনটা আসবে, এটাই আমাদের সেই দা ফন্টের লিঙ্ক। এবং দা ফন্টের লিঙ্ক থেকে দেখেন আপনি কি ক্যাটাগরির লিঙ্ক নেবেন, এখানে ক্লিক দিলে এক একটা ক্যাটাগরি স্টাইল আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে সব থেকে বেস্ট হচ্ছে এই বেসিকের সানস সেরিফ ফন্ট গুলো, ঠিক আছে? তো এখানে আমরা সানস সেরিফ ফন্ট ক্লিক করলাম। তো করার পর আপনার নামটা যে লেখাটা আছে, এই লেখাটাকে আমরা কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। করার পর এখানে এসে এই যে প্রিভিউ লেখা আছে, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট করে দিলেন। সাবমিট করলে আপনার নামটা দেখতে পাবেন যে অসিত লেখাটা কি কি স্টাইলে ফন্ট গুলো আসতে পারে, বা কোন ফন্টটা আপনার নামের সঙ্গে প্রযোজ্য, ঠিক আছে? তাহলে আমরা মনে করলাম যে এই ফন্টটা আমাদেরকে ভালো লাগছে, নেক যাও। তাহলে ফন্টটাকে আমরা এই যে লেখা আছে ডাউনলোড, ডাউনলোড করতে পারি আমরা। এভাবে আমাদের যত ফন্ট আমাদের পছন্দ, আমরা সব ফন্ট গুলো কি করবো, ডাউনলোড করে করে আমরা রেখে দেবো, ঠিক আছে? তাহলে আমরা একটা ফন্ট ডাউনলোড করলাম। তাহলে দেখেন ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড অপশন চলে আসছে। আমরা এখান থেকে কি করতে পারি, শো ইন ফোল্ডার করার পর দেখেন এই ফোল্ডারটা এখানে একটা জিপ ফাইল, ডাবল ক্লিক করে আমরা এটাকে আনজিপও করতে পারি, বা সিঙ্গেল ক্লিক করে এক্সট্রাক্ট অল,
তাহলে দেখেন এই ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার বের হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ফন্ট, এই যেগুলো নিয়ে এরকম লেখা আছে এবং প্রত্যেকটাই ফন্ট, তাই না? তাহলে আমরা এটাকে সবগুলো সিলেক্ট করছি, করার পর শুধু এই যে নোটটা বাদে, মানে একটা লাইসেন্সের ইয়াস বাদে এটাকে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে যে ইনস্টল লেখা আছে ইনস্টল করে দিলাম। দেখেন এই সব কয়টা ফন্ট এখানে আমাদের ইনস্টল হয়ে গেছে, মানে ফোল্ডারের মধ্যে ওই ক্যাটাগরির অনেকগুলো ফন্ট আছে। আচ্ছা, তাহলে ফন্টের নাম কি? এমএডি। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করলাম, আমরা ফন্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, তাহলে ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। ঠিক আছে, কন্ট্রোল টি দিলে কি আসবে? ক্যারেক্টার প্যানেল। দেখেন এখন এই যে ফন্টের নাম যেটা ইনস্টল করলাম, এটা ছেড়ে দিলাম লিখে পড়া। আচ্ছা, এই যে দেখেন এমএডি মেড। ঠিক আছে, এখান থেকে আমরা সার্চ দিলাম, এই যে ক্যারেক্টার প্যানেল থেকে আমাদের সার্চ অপশন আছে না, উপরে এখানে লিখলাম এমএডি। তাহলে দেখেন এই মেডের সিলেক্ট করি এমএডি। তাহলে দেখেন এই যে ফন্টটা আমরা কিন্তু তখন দেখলাম, দেখেন এটার সাথে মিলান। হুম, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা মনে করেন এই নামটা বা এই ফন্টটা আমার জন্য বেস্ট। এইভাবে আপনার যতগুলো ফন্ট পারেন আপনার ডাউনলোড করে নিন। আচ্ছা, ডাউনলোড করে নিয়ে যে ফোল্ডার গুলো আছে এগুলো একটা ফোল্ডারে রেখে দিবেন। তাহলে কম্পিউটার উইন্ডোজ দেন বা কোনো কিছু দেন, তখন আপনি আবার কি করতে পারবেন, আর খুঁজে বের করতে হবে না, এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এই অসিত লেখাটা আমরা একটা অল্টার ধরে কপি করে রেখে দিই, কারণ একটা টাইমে এই ফন্টের প্রয়োজন হতে পারে। সো আমরা এই ফন্টটাকে ভেঙে ফেলবো। এই ভাঙ্গার আগ মুহূর্তে আপনি যে কোনো ফন্টে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই ভাঙে ফেললে কিন্তু আর পরিবর্তন করতে পারবে না। বুঝতে পারছেন? অল্টার টেবিলের কপি করছি। আমরা এটাকে ভাঙার পদ্ধতি হচ্ছে যে বাম বাটনে ক্লিক করলাম, ডান বাটনে ক্লিক করার পর দেখেন এখান থেকে আউটলাইন নামে একটা অপশন আছে, যে শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ও, ক্রিয়েট আউটলাইন করলাম। তবে দেখেন আর কিন্তু আমরা চাইলেও কোনো ফন্ট থেকে পরিবর্তন করতে পারবো। যখন ক্রিয়েট আউটলাইন হয়ে গেল আমরা এটাকে আনগ্রুপ। আনগ্রুপ মানে কি, প্রত্যেকটা খন্ড খন্ড হয়ে যাবে না। এখন কন্ট্রোল জেড দিচ্ছি। এখন আপনি মনে করেন যে অসিত লেখাটাকে একটা কালার দিবেন, এটাতে একটা কালার দিবেন। ঠিক আছে, এবং এটাকে যদি কিছু ডিজাইন করতে চান, এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরবেন, অথবা এই যে লাইন সেগমেন্ট করানো আছে না, আচ্ছা এই যে ডাইরেক্ট সিলেকশন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে টানে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে দেখেন এর একটা স্টাইল হয়ে গেল না। আবার এটাকে সিলেক্ট করে টেনে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে পাথ ফাইন্ডার প্রেস করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, এর এটা একটা স্টাইল হয়ে গেল। এভাবে আমরা একটা অফিসের একটা নাম আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তাহলে এই যে অসিত লেখাটাকে আমরা লিখলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এখন মনে করেন যে অনেকগুলো লেখার প্রয়োজন, তাহলে এই টাইপ টুলটা সিলেক্ট করে জাস্ট টেনে ধরে এভাবে টানে নিয়ে আসবেন। তাহলে দেখেন অনেকগুলো লেখা হয়ে গেল না? এখন ক্লায়েন্ট আপনাকে যেই লেখাগুলো দিবে, সাপোজ ধরেন ক্লায়েন্ট আপনাকে কিছু লেখা অনেকগুলো দিয়েছে, যেমন লেখা নেওয়ার জন্য লরেন ইপসাম। এই লরেন ইপসাম লিখলে ডেমো হিসেবে আপনি অনেক লেখা পাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, মনে করেন যে ক্লায়েন্ট আপনার এই লেখাটা আপনাকে দিয়েছে, কপি করেন, কপি করে এখন এই যে এই লেখাটাই ঘরের মধ্যে সব লিখতে হবে আপনাকে। তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর একটা ফন্ট পছন্দ করে নিলাম। নেওয়ার পর আমরা এই সব লেখাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে কি করলাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ওই যে লেখাগুলো কপি করেছিলাম। এখন এই সমস্ত লেখাগুলোকে কন্ট্রোল এ দিয়ে কপি সিলেক্ট করে আপনি একটু পয়েন্ট কমায় দেন, তাহলে দেখেন আমরা কতগুলো লেখা কিন্তু এর মধ্যে লিখছি, তাই না? এখন চাইলে এই কর্নার গুলোকে ধরে একটু বাড়ায় দেন, তাহলে লেখাগুলো দেখেন সুন্দর হয়ে সেট হয়ে যাবে, তাই না? এখন এই লেখাটাকে যদি আপনি আরেকটু সৌন্দর্য যদি করতে চান, তাহলে দেখেন এটাকে সিলেক্ট করার পরে যে প্যারাগ্রাফ প্যানেল আছে না,
প্যারাগ্রাফ প্যানেল, এই জিনিসগুলো কিন্তু একবার প্র্যাকটিস করলে কিন্তু মাথায় থাকবে না। বারবার প্র্যাকটিস করতে হবে। আমার লেখাটাকে কিভাবে কি করব, কোথায় গেলে কি হবে, এই জিনিসগুলো করতে হবে। তাহলে এখন আমার প্রয়োজন হচ্ছে লেখাগুলো সৌন্দর্য করা বা ফাঁকা করা। তাহলে এটাকে সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ প্যানেলে চলে আসলাম। আসার পর দেখেন প্যারাগ্রাফ প্যানেল থেকে বিভিন্ন অপশন আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যালাইন লেফট, মানে আমরা যখন স্কুলে পেটি করি যে সিরিয়ালে সব বড় থাকে না, এইরকম অ্যালাইন লেফট। দেখেন এই পাশে সবগুলো সমান। এখন যদি এখান থেকে অ্যালাইন সেন্টার করি তাহলে দেখেন সবগুলো লেখা মধ্যে বরাবর সমান। এখন যদি করি এটা হচ্ছে অ্যালাইন রাইট, মানে কি ডান পাশে সমান হবে। দেখেন এই পাশে সমান হয়েছে। তারপরে দেখেন আমরা এটা যদি করি জাস্টিফাই, যদি করি দেখেন সবগুলো সুন্দরভাবে সমান হয়ে গেছে। তো যেটা আমাদের জন্য প্রয়োজন। এখন বিষয়টা হচ্ছে এটাকে সিলেক্ট করার পর আমাদের এই যে যে ক্যারেক্টার প্যানেল আছে, এই ক্যারেক্টার প্যানেল থেকে যদি আপনি চান যে এই যে ভিএ লেখাটা আছে প্রত্যেকটা লেখার মধ্যে স্পেসিং বাড়বে। দেখেন প্রত্যেকটা লেখার মধ্যে ফাঁকা হচ্ছে না। তারপরে দেখেন আচ্ছা, তাহলে দেখেন এই লেখাগুলোর মধ্যে যদি ফাঁকা করতে চান তাহলে ফাঁকা করতে পারি। যদি আবার এটাকে একটু টেনে দিই তাহলে দেখেন লেখাগুলো দেখেন আরো বাড়তি হবে। এই যে টি যে অপশনটা আছে না, এটাতে মাউস নিয়ে যান, সেট দা ফন্ট সাইজ, মানে ফন্টের সাইজ আপনি বাড়াতে পারবেন। এগুলো করতে হবে, কিন্তু না করলে কোনো মাথায় থাকবে না। দেখেন ফন্টের সাইজটা ক্লিক দিয়ে রোলার ঘোরান, দেখেন বৃদ্ধি পাওয়া যাচ্ছে। তারপরে দেখেন এটা হচ্ছে যে আপনি সেট দা ল্যান্ডিং, মানে কি এই প্রত্যেকটা লাইনের মধ্যে থেকে আপনি কতটুকু ফাঁকা দিবেন। দেখেন এখানে ক্লিক করেন, দেখেন লাইনের মধ্যে ফাঁকা হচ্ছে কিন্তু। তারপরে দেখেন এখান থেকে এটা সবই তো বুঝলাম। তো এই হচ্ছে বিষয়। বোঝা গেছে জিনিসটা? এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। নিজে, নিজে প্রশ্ন করতে হবে যে আমি এই লেখাটার মাঝে যে ফাঁকা দিব কিভাবে? এই এই লাইনগুলোর মাঝে ফাঁকা দিব কিভাবে? লেখাগুলোকে সমান করবো কিভাবে? নিজে, নিজে প্রশ্ন করলে আপনি এখান থেকে অ্যান্সার পাবেন। তাহলে ওখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। লেখাগুলো বড় করবো কিভাবে? পরিবর্তন করবো কিভাবে? তাহলে এভাবে দেখেন এই যে সেট দ্য ফন্ট ফ্যামিলি, এখানে ক্লিক করেন তাহলে দেখেন সুন্দর অনেকগুলো আমার ফন্ট ইনস্টল করা আছে। যে ফন্টটা ভালো লাগে আমরা কি করতে পারি, সেই ফন্ট গুলো আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে? তো জিনিসটা বুঝা গেছে জিনিসটা? তাহলে এটাকে আমরা কেটে দিলাম। তারপরে আমরা দেখবো এরিয়া টাইপ। এরিয়া মানে কি? একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে লেখা বা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে লেখা। সাপোজ ধরলাম আমরা একটা শিফট অল্টার ধরে একটা বৃত্ত আঁকালাম। কি আঁকালাম? একটা বৃত্ত। এখন এই বৃত্তের মধ্যে আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। একটা কপি করে রেখে দেই। এখন সাপোজ ধরেন এই লরেন ইপসন থেকে এই লেখাটা সম্পূর্ণটা আমাদেরকে কি করতে হবে? বৃত্তের মধ্যে লিখতে হবে। বা ক্লায়েন্ট আমাকে যে লেখাটা দিবে সেই লেখাটা আমরা কি করব? বৃত্তের মধ্যে আমরা লিখবো। ঠিক আছে না? তো এই লেখাটা কপি করলাম। এটা তো ডেমো হিসেবে, মানে যখন আমরা ওয়েবসাইট তৈরি করতে যাই অথবা কোনো একটা ডিজাইন করতে যাই তখন লেখার কিছু ডেমো লাগে। তো ইংরেজি লেখা নিজে নিজে কতটুকু লিখবে? তো এই সাইটটা হচ্ছে ডেমো নেওয়ার জন্য, লরেন ইপসন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম। করার পর দেখেন এই যে টাইপ টুলে এসে এরিয়া টাইপ। তাহলে এই এরিয়া টাইপ টুলে অবশ্যই বৃত্তটাকে আগে সিলেক্ট করতে হবে। করার পর এরিয়া টাইপ টুল। এখন দেখেন এই যে আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা আছে, মনে আছে? এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিয়ে দিলাম। তাহলে দেখেন সব লেখা চলে আসে। সব কি আসছে এখানে? সিলেক্ট করেন, দেখেন ক্লিক করেন। এতটুকু লেখা না তো, অনেকগুলো লেখা ছিল, তাই না? এখন আমরা এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে ক্যারেক্টার প্যানেল, এখান থেকে ফন্টের সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে? তারপরে দেখেন এই যে স্পেসিং গুলোকে একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা। তারপরে দেখেন স্পেস গুলোকে একটু কমায় দিচ্ছি। ঠিক আছে? এখন আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। যে লেখাগুলো সবগুলো কপি করছিলাম। তারপরে দেখেন পেস্ট করার পর দেখেন এখানে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন মানে কি? এর মধ্যে আরো লেখা আছে। তাহলে আমরা এই লেখাটাকে যদি কত পয়েন্ট আছে? 24, এর থেকে একটু ছোট করলাম। এই স্পেসিং গুলোকে একটু কমায় দিলাম। ঠিক আছে? তারপরে দেখেন এই স্পেস যেটা আছে এই স্পেসটাকে কমায় দিচ্ছি। দেখেন এখন কি আর লাল চিহ্ন আছে? না। তাহলে দেখেন সুন্দর বৃত্তের মধ্যে চলে আসছে না? আবার ওই প্যারাগ্রাফ প্যানেলে আসেন। এখন যদি লেফটে করেন দেখেন লেফটে সব সমান। মিডলে করলে মিডলে সব সমান। আর জাস্টিফাই করলে সবগুলো সব দিকে সমান হয়ে যায়। ঠিক আছে? এখন এটাকে আপনি কন্ট্রোল শিফট ও বাল যদি ভেঙে ফেলেন, ক্রিয়েট আউটলাইন করেন, তাহলে দেখেন সব ভেঙে গেল। এখন আপনি এটাকে এখানে বসায় দেন। তাহলে নিচের অবজেক্ট করে নিতে হলে কি করতে হয়?
উপরে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ডান বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, মানে নিচের যে অবজেক্ট হবে সেটা কি হবে, উপরে আসবে। এখন আপনি এটার কালার দেন হোয়াইট, এই বৃত্তটাকে আর একটু বড় করেন শিফট অল্টার ধরে, বাস। তাহলে দেখেন একটা বৃত্তের মধ্যে লেখা হয়ে গেল। এরকম আমরা অনেক লেখা পাই। আচ্ছা, তাহলে একটা শেপের মধ্যে যদি লেখা লিখতে হয়, এই যে টুইটারটা যেটা তৈরি করলাম, এখন এই টুইটারের মধ্যে আমাকে লিখতে হবে। তাহলে আমরা সেম ভাবে কি করব, এই কোথায় গেল এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম, করার পর দেখেন আমরা এই যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক দিচ্ছি, সব লেখাগুলো চলে আসছে, বাস। তাহলে দেখেন তো লেখাগুলো আমাদের হয়েছে এখানে। এখন আপনি এখানে কন্ট্রোল শিফট টু ক্রিয়েট আউটলাইন দিয়ে দেন, দেওয়ার পর এই টুইটারটাকে এখানে বসায় দেন, একটু টুইটারটাকে শিফট অল্টার ধরে বড় করেন, জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। অ্যালাইন যেহেতু তো আপনাকে এখনো দেখানো হয়নি, অ্যালাইন দেখানো হয়েছে কি, আচ্ছা দেখাবো মানে, বাস। এখানে সাদা কালার দিয়ে দেন, তো দেখেন লেখাটা তাহলে আমাদের বৃত্তের মধ্যে হোক বা কোনো একটা শেপের মধ্যে হোক আমরা লিখতে পারবো, বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ গুলোর কাজ। আচ্ছা, এরিয়া টাইপ গুলোর পর আমরা দেখবো টাইপ অন এ পাথ। পাথ কোনটাকে বললাম, হ্যাঁ, আমরা একটা যদি বৃত্ত নেই, এখানে একটা বৃত্ত নিলাম, শিফট অল্টার দিয়ে একটা বৃত্ত করলাম, তাহলে এটা আমাদের কি কালারে আছে, ফিলাস, তাহলে আমরা এটাকে স্ট্রোকে নিলাম, স্ট্রোকে নিয়ে একটু স্ট্রোকটাকে বাড়াই নিচ্ছি। আমাদের লেখাগুলো এই স্ট্রোকের মধ্যে লিখবো, কি করব, স্ট্রোকের মধ্যে লিখবো। তাহলে স্ট্রোকের মধ্যে লিখতে হলে এই স্ট্রোকটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন টাইপ অন এ পাথ, এখন টাইপ অন এ পাথটা সিলেক্ট করছি, করার পর দেখেন আপনি মিডল থেকে লিখবেন না এই সাইড থেকে লিখবেন, যেটা আপনার ইচ্ছা। আমরা এই সাইড থেকে আমরা ক্লিক করলাম অ্যাঙ্কর পয়েন্টের উপর, তাহলে দেখেন সব বৃত্তগুলোর মধ্যে লেখা হয়ে গেল না পাতার মধ্যে। এখন আপনি কিছু লিখতে চান, সাপোজ ধরলাম GRAPHIC, গ্রাফিক্স, DSIGN, ডিজাইনার, কি লিখলাম আমরা, গ্রাফিক্স ডিজাইনার। লেখার পর এটাকে সিলেক্ট করে আমরা এই যে ক্যারেক্টার প্যানেল থেকে ফন্টের সাইজটাকে আমরা বৃদ্ধি করে দিচ্ছি, তাই না। এখন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে দুটো লাইন আসছে, আমরা নিচের যে কোনো একটা লাইনকে টেনে ধরে একবারে বরাবর নিলাম, ঠিক আছে। সুবিধাটা কি, আপনি এটাকে সিলেক্ট করার পর এই যে প্যারাগ্রাফ প্যানেল থেকে অ্যালাইন টু সেন্টার করেন, তাহলে একবারে সেন্টার বরাবর চলে যাবে। এখন আপনি এই বড় হাতের করতে হলে কি করতে হয়, টাইপ, টাইপ অন চেঞ্জ কেস, তাই না, মনে আছে এগুলো পড়ানো হয়েছে, বড় হাতের ছোট হাতের পড়ানো হয়েছে কি। আচ্ছা, এই লেখাটাকে যদি আপনি সবগুলো বড় হাতের করতে চান, তাহলে এটাকে সিলেক্ট করে টাইপ, এই যে চেঞ্জ কেস, আপার কেস, তো দেখেন সব বড় হাতের হলো। টাইপে আসেন, চেঞ্জ কেস, লোয়ার কেস, সব ছোট হাতের হয়ে গেল। টাইপ, কেস, সেন্টেন্স, টাইটেল কেস, মানে প্রথম ওয়ার্ড গুলো বড় হাতের, আমরা এটাই রাখলাম। এই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখন আমাদের কাঙ্ক্ষিত যে ফন্ট আমাদের পছন্দ সেই ফন্টটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, সাপোজ দিলাম এটা আমাদের খুব পছন্দ, তাই না। এখন এই একই লেখা নিচ দিক দিয়েও লিখবো, ঠিক আছে না। তাহলে এটাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কি হয়, কপি হয়। দেখেন এই যে ইডিটা আসেন, এই যে কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলে কি হয়, পেস্ট হয়, কিন্তু আমরা চাচ্ছি এটার উপরেই যেন পেস্ট হয়। দেখেন আমরা কন্ট্রোল ভি দিচ্ছি, দেখেন সাইডে এক জায়গায় পেস্ট হচ্ছে। আচ্ছা, আবার আমরা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ যদি দেই তাহলে ওটার উপরই পেস্ট হবে, এফ মানে ফন্ট, কন্ট্রোল এফ দিলাম, তাহলে এটার উপরই পেস্ট হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন দেখেন এই সিলেকশন টুলস দিয়ে এই কর্নারটাকে নিয়ে আসেন, দেখেন যে তীর চিহ্ন, একটু ঘোরায় দেন, শিফট চেপে ধরে ঘোরাবেন, সমানভাবে ঘুরে যাবে, তাহলে দেখেন লেখাটা একটা এই পাশ থেকে হয়েছে, এই পাশ থেকে হয়েছে, কিন্তু এই লেখাটা আমরা চাচ্ছি মানে এর গ্রাফিক ডিজাইন এই দিক থেকে হবে, নিচে একই লেখা গ্রাফিক ডিজাইন এই পাশ থেকে হবে। তাহলে আমরা কি করব, এই লেখাটাকে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করব। এটার জন্য আবার আসতে হবে টাইপে, টাইপ আসার পর টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন, কোথায় যাবো, টাইপ, টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন। এই অপশনে আসার পর দেখেন টাইপ অনে পাথ অপশন একটা
চলে আসলো। এই প্রিভিউটাকে আমরা অন করে দিব, তাহলে আমরা দেখতে পাবো। এখন দেখেন ফ্লিপ মানে কি? ফ্লিপ মানে ঘোরানো। আমরা ফ্লিপে ক্লিক করলাম, তাহলে দেখেন লেখাটা ফ্লিপ ঘুরে গেছে। কিন্তু লেখাটা দেখেন এটা বাইট সাইড দিয়ে, এটা ভিতর সাইড দিয়ে। এই যে এখানে দেখেন অ্যালাইন টু পা, এই অ্যালাইন টু তে আসে অ্যাসেন্ডার যদি করেন দেখেন বাইট সাইড দিয়ে যাচ্ছে। যদি এখান থেকে ডিসেন্ডার যদি করেন তাহলে ভিতরের দিক দিয়ে যাচ্ছে। তাহলে দেখেন এখান থেকে সেন্টার করলে এটার মিডিলে যাচ্ছে। আর এটাতে কি বেস লাইনে যদি করেন তাহলে দেখেন এটাও চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব? সেন্টার করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা ওকে করছি। তাহলে এটাও সিলেক্ট করলাম, করার পর টাইপ, টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ অপশন। তাহলে এটাকে কোনটা করছিলাম? সেন্টারে। রিভিউটাকে অন করে দেই, করার পর এটাকে আমরা সেন্টারে দিয়ে দিলাম। তাহলে দেখেন ওকে, দেখেন দুইটা লেখায় কি সেন্টার বরাবর আসছে না? এই যে লেখাগুলো আমরা করলাম এটাই হচ্ছে মেইন। আপনি এখন চাইলে ডিজাইন করতে পারেন। এই লেখাটাকে আমরা অল্টার চেক করে ছোট করলাম, কোন কোন দিয়ে মুভ করলাম, যেহেতু কাজ করছি এর মধ্যে বসায় দিলাম। এটা একটা ডিজাইন, তাই না? এটা একটা ডিজাইন। বা আরেকটু যদি করতে চাই, আরেকটা বৃত্ত নিলাম শিপ অল্টার ধরে, নেওয়ার পর স্ট্রোক নিচ্ছি, নেওয়ার পর জীবনকে একটু স্ট্রোক বাড়ায় দিয়ে সুন্দরভাবে মিডল বরাবর নিলাম। ঠিক আছে না? বা এখান থেকে যদি আরেকটু ডিজাইন করতে চাই, স্টার দিলাম এখানে, ফিরে দেই, একটু ঘোরায় দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে এই সব কয়টাকে পরে প্রসেস দেখাবো, জাস্ট আমি একটা জিনিস দেখাই দিচ্ছি তাই। ব্যাস, এটা আমাদের একটা ডিজাইন হতে পারে। ঠিক আছে, এভাবে আপনি সাজায় সুন্দর করে ডিজাইন করেন। তাহলে জিনিসটা কি খুব কঠিন মনে হলো? এটা কিন্তু ক্লাসটা বারবার দেখতে হবে, এবং একবার করে দেখবেন, একবার করে করবেন, মানে অল্প অল্প করে করবেন আর দেখবেন, করবেন আর দেখবেন, তাহলে জিনিসটা আয়ত্তে থাকবে। আচ্ছা, তারপরে আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে আমরা টাইপ টু থেকে দেখলাম, আর টাইপ টু, এরিয়া টাইপ টু, টাইপ ওয়ান এর পাথ। এখন দেখেন ভার্টিক্যাল টাইপ। অনেক টাইমে ক্লিক করে অনেক লেখাগুলো লিখতে হয় উপর থেকে নিচে, তাহলে আপনি জিআরএ পিস আইসি গ্রাফিক্স, দেখুন ভার্টিক্যাল লেখা হয়ে গেল। আচ্ছা, এখন নিচের গুলো এগুলো লাগে না, যেখান থেকে লাগে টাচ টাইপ। এই টাচ টাইপ টুলটা কি? আমরা দেখলাম জি, বা ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইন লেখাটাকে আমরা কি করছি? এই টাচ টাইপ টুল দিয়ে ইটাকে যদি একটু বড় করতে হয় আমরা বড় করতে পারছি, এসটাকে একটু উপরে নিতে পারছি, জিটাকে যদি ছোট করতে হয় ছোট করতে পারছি। ঠিক আছে, একটু বড় নিলাম, ডিটাকে একটু ছোট নিলাম, মানে ফন্টটাকে ভাঙা ছাড়া। এটা একটা ডিজাইন হয়ে গেল, তাই না? তাহলে এখন আপনি এটাকে দেখেন, যে কোনো একটা ডিজাইন টেক্সট সিলেক্ট করেন, তাহলে দেখেন এটা একটা ডিজাইন। বুঝতে পারছেন? এই টাচ টাইপ গুলো আমাদের লাগে। তাহলে আজকে টাইপ গুলো অনেক কিছু বুঝালাম। নেক্সট দিন আশা করি যে সবগুলো বুঝে যাবেন, যেটুকুই করেন নাকি, এতটুকুই করেন, আস্তে আস্তে ইনশাল্লাহ দেখি কি হয়। কোন প্রশ্ন আছে কি আপনার?